আমরা আজকে আলোচনা করব মানি লন্ডারিং অ্যাক্ট 2012। আমরা যারা প্র্যাকটিশনার্স এবং যারা রেগুলেটরস থেকে শুরু করে মানি লন্ডারিং নিয়ে ওতপ্রোতভাবে জড়িত আছি, ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে, আদার ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে আমরা যারা কাজ করছি, তারা আমরা মানি লন্ডারিং এর বিভিন্ন রেগুলেশনস, আইন কানুন সম্পর্কে সম্যক ধারণা থাকা আবশ্যক। তারই অংশ বিশেষ হিসেবে বাংলাদেশে মানি লন্ডারিং বিষয়ের প্রতিপালনের জন্য এবং কিভাবে কোন আইনি কাঠামোর ভিত্তিতে মানি লন্ডারিং পরিপালন হবে সে বিষয়ে বাংলাদেশ সরকার 2012 সালের যে 2012 সালের 20 ফেব্রুয়ারি যে আইনটি তৈরি করে, এটাই ছিল মানি লন্ডারিং অ্যাক্ট 2012। বন্ধুরা, এই আইনটি বাংলায় লেখা, এর ইংরেজি ভার্সনও আছে। আমি জানি আপনারা যদি এই আইনটি পড়েন গভীরভাবে, তাহলে এই আইনের যে বিশদ বিবরণ এবং যে ব্যাখ্যা দেয়া আছে সবকিছু আপনারা সহজে বুঝতে পারেন। মানি লন্ডারিং আইন 2012 এর একটু সংশোধন করা হয়, বিশেষ করে সেন্ট্রাল বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট করণ এবং আরো দু একটি ক্ষেত্রে কিছু পরিবর্তনের জন্য 2015 সালে মানি লন্ডারিং আইন 2012 এর সংশোধন করা হয়। আমরা মানি লন্ডারিং আইন 2012 প্যারাফ্রেজ আকারে বা চ্যাপ্টার আকারে আমরা আলোচনা করব। এবং এটা যেহেতু একটা অনেক উম, বড় বিষয় বা বিভিন্ন বিষয়ের এটার মধ্যে অবতারণা আছে, আমরা আইনটিকে সম্যকভাবে বা ভালোভাবে বোঝার জন্য আইনটিকে ভেঙে ভেঙে আলোচনা করার বিষয়টি আমরা মনে করি সমীচীন। আমি প্রথমেই এই আইনে যে প্রেডিকেট অফেন্সের কথা বলা হয়েছে, যেটা মানি লন্ডারিং কে শনাক্তকরণের জন্য বা মানি লন্ডারিং সংক্রান্ত কার্যক্রম কিভাবে শনাক্ত হবে, কোন কোন কাজগুলো মানি লন্ডারিং হিসেবে শনাক্ত হবে, সে বিষয়ের একটা চূড়ান্ত বিক্ষেপ দেওয়া হয়েছে। তাই আমি আজকে মানি লন্ডারিং আইন 2012 এ নির্দেশিত প্রেডিকেট অফেন্স যেগুলো বা সম্পৃক্ত অপরাধ বলে যাকে আমরা ধরে নিই, সেগুলো সম্পর্কে আলোচনা। আমরা সবাই জানি 27টি অপরাধকে মানি লন্ডারিং আইন 2012-তে সম্পৃক্ত অপরাধ হিসেবে ধরা হয়েছে। কিন্তু এই সম্পৃক্ত অপরাধগুলো আমরা সহজ চোখে একবার পড়ে নিলে মনে হয় যেন এটা খুবই সহজ এবং আমরা সহজেই বুঝতে পারি। প্রকৃত প্র্যাকটিশনার, বিশেষ করে ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে যারা কাজ করছে, তাদেরকে এই বিষয়গুলোর গভীরতা সম্পর্কে বুঝতে হবে। যেমন ধরুন, প্রথমে আমরা যদি একবার রিড আউট করি যে মানি লন্ডারিং আইনের যে 27টি প্রেডিকেট অফেন্স বা সম্পৃক্ত অপরাধ রয়েছে, সেগুলো কি কি, তাহলে আমরা সহজে মনে হবে ও এগুলো তো আমরা জানি, এটা এরকম। যেমন ধরুন, দুর্নীতি, ঘুষ, মুদ্রা জালকরণ, দলিল দস্তাবেজ জালকরণ, চাঁদাবাজি, প্রতারণা, জালিয়াতি, অবৈধ অস্ত্রের ব্যবসা, অবৈধ মাদক ও নেশাজাতীয় দ্রব্যের ব্যবসা, অবৈধ মাদক ও নেশাজাতীয় ব্যবসা ছাড়াও চোরাই চালানো অন্যান্য দ্রব্যের অবৈধ ব্যবসা, অপহরণ, অবৈধভাবে আটকাইয়া রাখা এবং পানবন্দি করা, খুন বা মারাত্মক মারাত্মক শারীরিক ক্ষতি করা, নারী ও শিশু পাচার, দেশীয় বিদেশি মুদ্রার পাচার, চুরি ডাকাতি, দস্যুতা, জলদস্যুতা ও বিদ্যমান বিমান দস্যুতা ইত্যাদি, মানব পাচার, যৌতুক, চোরাচালানি ও শুল্ক সংক্রান্ত অপরাধ, কর সংক্রান্ত অপরাধ, মেধাস্বত্ব লঙ্ঘন, সন্ত্রাস ও সন্ত্রাসী কার্য অর্থায়নের যোগান, ভেজাল ও সত্ত্ব লঙ্ঘন, পণ্য উৎপাদন এবং পণ্যের মধ্যে ভেজালযুক্ত ভেজাল মিশ্রিত করে জনস্বার্থ ক্ষতিকরণ, পরিবেশগত অপরাধ, যৌন নিপীড়ন, পুঁজিবাজার কেলেঙ্কারি বা পুঁজিবাজারে ফর্জারি ইত্যাদি, সংঘবদ্ধ অপরাধ, ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায় এবং এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে এই ধরনের আর যেগুলো অপরাধ হয়, ইন এডিশন সেগুলো মানি লন্ডারিং অপরাধ এর সম্পৃক্ত অপরাধ বলে গণ্য। প্রশ্ন হলো, আমরা যে এক বাক্যে পড়ে গেলাম খুবই সহজ মনে হলো, কিন্তু প্রকৃতপক্ষে বিষয়টি হলো, যখনই আমরা কেউ এই অপরাধগুলো থেকে প্রাপ্ত বা লব্ধ অর্থ কিনা
যেহেতু এগুলো সবগুলোই সম্পৃক্ত অপরাধগুলো অবৈধ, এবং এই অবৈধ, এই আইনের আওতায় অবৈধ, একজন ব্যাংকার প্রাইমারিলি কিভাবে শনাক্ত করবে যে এর কোন অপরাধটি সংগঠন করে অর্থটি এখানে নেওয়া হয়েছে, এবং সেটার রিজন কি কি, বা আসলে প্রকৃতপক্ষে এর পরিধি বা প্রেক্ষিত কত বড় হতে পারে? প্রথমে চলুন আমরা দুর্নীতি বা ঘুষ বলতে আমরা সহজভাবে বুঝি যে যদি কোনো অফিসে, বিশেষ করে সরকারি অফিসে, কোনো রকম বৈধ পন্থার বাইরে কোনো অর্থ লেনদেন করা হয় কোনো সুবিধা আদায়ের জন্য, এটাকে ঘুষ বলা হয়। অথবা সরকারি কোনো কাজ অথবা বেসরকারি কাজ, ঠিকাদারি ব্যবসা ইত্যাদি কাজে কোনো কাজ পাইয়ে দেওয়ার জন্য যদি কোনো লেনদেন বা অর্থের আদান প্রদান হয়, অথবা কোনো বিনিময় হয়, যেটা আসলে কাজটি শুধুমাত্র অবৈধ চর্চার জন্য, অন্য কিছু বঞ্চিত করার জন্য কাজটা করা হয়, তাহলে এটা দুর্নীতি হবে। এবং অর্থের লেনদেনটা বা কোনো মূল্যবান সামগ্রীর লেনদেনটা ঘুষ হিসাবে পরিগণিত হবে। প্রশ্ন হলো, ঘুষ এবং দুর্নীতি শুধুমাত্র সরকারি অফিসে বা কাজকর্ম পাওয়ার স্বার্থেই হয়ে থাকে? আমরা দেখতে পাই জালিয়াতি বা দুর্নীতি বা ঘুষ, এটা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। আমরা সরকারি অফিসগুলোতে গেলে এর বেশি প্রাধান্য দেখতে পাই আমাদের দেশে। এছাড়া সারা পৃথিবীতে ঘুষ দুর্নীতির ব্যবস্থা আছে। যেমন একটা বড় ধরনের প্রজেক্ট এ কাজ পাওয়ার জন্য দুর্নীতি হয়। তারপর সরকারি একটা ছোট অফিসে গেলে, একটা রেজিস্ট্রেশন করতে গেলে অতিরিক্ত টাকা পয়সা দিতে হয়। কখনো কখনো আমরা ইভেন আদালত চত্বরে একটা কপি নিতে গেলে সেখানে অতিরিক্ত ফি এর পরিবর্তেও অর্থ প্রদান করতে হতে পারে। তারপরে সাধারণত কেউ কোনো সহযোগিতা করলে সেই সহযোগিতার বিনিময়ে দেওয়াটাকে আমরা টিপস বলে থাকি, কিন্তু যখন এর বিনিময় মূল্যটা ফোর্সিবলি হয়, সেটাও কিন্তু ঘুষ হিসাবে পরিগণিত হয়। প্রশ্ন হলো, যে অর্থটি ব্যাংকে নিয়ে আসে সেটা কিভাবে ঘুষ হিসাবে পরিগণিত হবে, বা আমি কিভাবে বুঝবো যে এটা ঘুষের অর্থ? আমরা যে ব্যক্তির টিপি বা কেওয়াইসি করি, সেই ব্যক্তিটি যে ব্যবসায় বা যে পেশার সাথে নিয়োজিত আছে সেই পেশার প্রকৃত ডিক্লারেশন দিল কিনা, সেটা আমাদেরকে দেখতে হবে। ধরুন একজন ঠিকাদারি ব্যবসা, এই ঠিকাদার যে কাজটি করছেন, অথবা একজন সরকারি কর্মকর্তা সরকারি চাকরি করছেন, তিনি কোন অফিসে চাকরি করছেন, তিনি পুলিশ কর্মকর্তা কিনা, তিনি কাস্টমস কর্মকর্তা কিনা, তিনি কর কর্মকর্তা কিনা, এই ধরনের বিষয়গুলো আমাদের দেখতে হবে। তাহলে সেখানে আমরা সাধারণত পারসেপশনালি দেখতে পাই যে ঘুষের লেনদেন হয়ে থাকে। থানার ওসি কিনা, এই ধরনের আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা জাস্ট আমরা বিষয়টি বোঝার স্বার্থে এই উদাহরণগুলো দিচ্ছি, কোনো বিশেষ প্রতিষ্ঠানকে আহত করার জন্য নয়, বা কোনো বিশেষ প্রতিষ্ঠান অথবা ব্যাংকে একটি ঋণ নিতে এসছে, সেখানে কোনো অর্থের লেনদেন হচ্ছে কিনা কোনো সুবিধা আদায়ের লক্ষ্যে, এই ধরনের বিষয়টাই ঘুষ বা দুর্নীতি হিসাবে আমাদের কাছে এই আইনে চিহ্নিত হবে। তারপর মুদ্রা জালকরণের বিষয়টি আমরা জানি, বিভিন্ন পন্থায় আজকাল জালিয়াতি হয় মুদ্রা। কোন মুদ্রাকে প্রকৃত মুদ্রার মতো করে ছাপিয়ে দেয়া এবং সেটা বাজারজাতকরণ, এটাই হলো মুদ্রার জালকরণ। আমরা ডলার, টাকা ইত্যাদি জালকরণ সম্পর্কে জানতে পারি। দলিল দস্তাবেজ জালকরণ আমরা প্রায়শই দেখতে পাই। ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়, কিন্তু সেই ঋণের যে ডকুমেন্ট প্রদান করা হয়েছে, এই ডকুমেন্টগুলো যখন প্রকৃত ভূমি অফিস বা রিলেটেড অফিসে যাওয়া হয়, দেখতে যাওয়া হয় যে এটা ঠিক আছে কিনা, সেখানে দেখা যায় যে এই জালিয়াতি হয়েছে। এখন আমি যে তিনটি জিনিস আলাপ করলাম, এগুলোর প্রকৃত ধরার উপায় কি, এই প্রেডিকেট অফেন্সটা চেনার উপায় কি হবে? যখনই ডিউ ডিলিজেন্স, ব্যাংকার তার প্রকৃত ডিউ ডিলিজেন্স যদি পরিপালন করে, তাহলে এই ধরনের দলিল দস্তাবেজ জালকরণ অথবা মুদ্রার জালকরণ ইত্যাদি ধরা যাবে। মুদ্রার জালকরণ, জাল মুদ্রা ধরার জন্য ব্যাংকে আমাদের বিভিন্ন পরীক্ষণ যন্ত্র আছে। সেখানে যাচাই বাছাই করলে যদি জাল হয়, তাকে, ওই ব্যক্তিকে মানি লন্ডারিং অপরাধী করা যায়। একইভাবে ব্যাংকে ঋণ নেওয়ার জন্য যে দলিল দস্তাবেজ জমা দিয়েছে, সেগুলো বিভিন্ন অফিসে
প্রকৃত যাচাই বাছাই করার পরে যদি প্রমাণিত হয় যে এগুলো জাল, তাইলে এই কাজটিও মানি লন্ডারিং এর 2012 মানি লন্ডারিং আইন 2012 অনুযায়ী সেটাও মানি লন্ডারিং এর কার্যক্রম হিসেবে পরিগণিত হবে এবং এই ব্যক্তিকে মানি লন্ডারিং এর জন্য রিপোর্ট করা যাবে। তারপরে চাঁদাবাজি। চাঁদাবাজিটা ব্যাপক, এর ব্যক্তি অনেক ব্যাপক। এটা ঘুষ বা দুর্নীতির চাইতে একটু ডিফারেন্স। যেমন আমরা দেখতে পাই একদল ব্যক্তি এসে কোনো দোকানদারের কাছে বলল যে আ, এত টাকা না দিলে দোকানদারি করা যাবে না, বা এখানে আপনি ব্যবসা করতে পারবেন না। অথবা কোনো বাসা বাড়ি নির্মাণ করতে গেলে কোনো বিশেষ দলীয় অথবা নির্দলীয় অথবা কিছু হুলিগান চাঁদা দাবি করে এবং সেখান থেকে যে অর্থ লব্ধ হয়, এগুলাই সাধারণত চাঁদাবাজ। বা বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড ইত্যাদিতে সাধারণত 10 টাকা, 5 টাকা, 20 টাকা অথবা বেশি অঙ্কের টাকা আদায় করে চাঁদাবাজি করা হয়। প্রশ্ন হলো, ব্যাংকার কিভাবে এই চাঁদাবাজি অর্থ কিনা বুঝতে পারবে? আবারও একই কথা আসবে, কেওয়াইসি এবং সিডিডির মাধ্যমে এবং প্রকৃত টিপি আপডেটের মাধ্যমে জানতে পারবে যে এই ব্যক্তির ব্যবসায়িক নেচার বা তার প্রকৃত লেনদেনের নেচারের সাথে সে যে ঘোষণা দিয়েছে সেখানে যখন বাড়তি কমতে হবে, সেখানে তার কাজটা, যেমন আমার এলাকায়, আপনার এলাকায় একজন ব্যক্তি আপনার বা আমার ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে, খুলে তার লেনদেন বা টিপি ছিল এত, কিন্তু হঠাৎ করে সে 5 লাখ 10 লাখ টাকা জমা দিতে আনলো, প্রকৃত কোনো তথ্য দিতে পারেন তার জমি বিক্রি অথবা কোনো সম্পদ বিক্রি অথবা কারো কাছ থেকে দান অথবা কেউ পাঠিয়েছে এরকম কিছু প্রমাণ করতে পারেন, এবং লোকটির চাল চলন আচরণ দেখলে মনে হয় বা তার সামাজিক রেকর্ড রয়েছে যে সে এইরকম এলাকায় হয়তো দলীয় কোনো নেতৃবৃন্দ হতে পারে অথবা ক্যাডার হতে পারে, সে চাঁদাবাজির সাথে সম্পৃক্ত আছে, এলাকায় খোঁজ খবর নিয়ে দেখতে হতে পারে, তখন তার টিপির সাথে ট্যাগিং করে এই জিনিসটি, তার এই যে চাঁদাবাজি, প্রতারণা, জালিয়াতি, এগুলো আমরা শনাক্ত করতে পারবো। জালিয়াতির অনেকগুলো মাত্রা রয়েছে। আমরা জালিয়াতি পণ্যে জালিয়াতি হতে পারে, জালিয়াতি অর্থ জালিয়াতি হতে পারে, জালিয়াতি দলিল দস্তাবেজ জালিয়াতি হতে পারে। একটা জিনিসের প্রকৃত অবস্থা থেকে যখন এর মানের বিচ্যুতি ঘটানো হয় সেটাই জালিয়াতি হিসাবে প্রমাণিত হবে। আর জালিয়াতি করে অর্থ লব্ধ হলো কিনা এই বিষয়টি জানতে হলে ব্যাংকারদেরকে তার কেওয়াইসি, সিডিডি এবং প্রয়োজনে এনহ্যান্স ডিউ ডিলিজেন্স, ইডিডি সম্পন্ন করতে হবে। তারপরে আসুন অবৈধ অস্ত্রের ব্যবসা। আমরা সাধারণত এগুলো রিয়েক্টিভ বেসিসে জানতে পারব। কোনো ব্যক্তি তার ডিক্লারেশনে ব্যাংকে বলে না যে সে অবৈধ অস্ত্রের ব্যবসা করে কিনা। মানি লন্ডারিং এ অবৈধ অস্ত্রের ব্যবসা আছে কিনা এটা জানার জন্য সাধারণত অ্যাডভার্স মিডিয়া রিপোর্ট বা মিডিয়া রিপোর্টের দিকে দেখতে হবে, অথবা ব্যক্তির প্রকৃত ব্যবসায় যে সকল ডকুমেন্টস সেগুলো যাচাই বাছাই করে দেখতে হবে। এই অস্ত্রের মাধ্যমে যদি প্রমাণিত হয় যে তার যে অর্থ ব্যাংকে জমা হয়েছে সেটা অস্ত্র ব্যবসা বা সন্ত্রাসী কাজে অর্থায়নের জন্য, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য মারণাস্ত্রের ব্যবসা থেকে উদ্ভূত, তখন তাকে মানি লন্ডারিং আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা যাবে। মাদক বলতে আমরা সেই সকল পণ্য সামগ্রীকে বুঝি যেগুলো সাধারণত নেশায় উদ্ভূত করে। এগুলো আছে আফিং, মদ, গাঁজা এবং আরো অন্যান্য দ্রব্যাদি, যেগুলো সাধারণত সমাজে নেশা প্রসার করার জন্য বিক্রয় হয়ে থাকে, ইয়াবা সম্প্রতি। এই সকল ব্যবসার সাথে সম্পৃক্ততা পেলে সেটাও সম্পৃক্ত অপরাধ হিসাবেই গণ্য হবে। চোরাই পণ্য বা অন্যান্য দ্রব্যের ব্যবসা। আমরা জানি চোরাই পণ্য বলতে কি বোঝায়, যে সকল পণ্যের সাধারণত বৈধ আমদানি বা রপ্তানি নিষিদ্ধ রয়েছে, বা যেই পণ্য যে দেশ থেকে আনা যাবে না সেই পণ্য যদি সে দেশ থেকে আনা হয় বা বৈধ পন্থায় আনা না হয় অবৈধ পন্থায় আনা হয়, সেটাই চোরাই পণ্য হিসেবে বিবেচিত। যেমন স্বর্ণ, আমাদের দেশে বৈধ ব্যবসার সুযোগ রয়েছে, কিন্তু স্বর্ণ যখন আপনি সুটকেস বা ব্রিফকেস বা বিশেষভাবে এনে লাম্প আকারে এনে বাংলাদেশে বিমান শুল্ক ফাঁকি দিয়ে ঢুকাবেন, সেটাই অবৈধ হবে।
ইভেন কোনো বৈধ পণ্য যদি শুল্ক ফাঁকি বা রাষ্ট্রীয় পাওনাকে ফাঁকি দিয়ে তৈরি করা হয়, সেটাও কিন্তু অবৈধ পণ্য হিসেবে গৃহীত হবে। তারপরে হলো অপহরণ, সন্ত্রাস, রাহাজানি, পণবন্দি বা অবৈধভাবে র্যানসম যেটাকে আমরা বলি, এভাবে যদি কোনো অর্থ লব্ধ হয়। এখন এখানেও প্রশ্ন আসতে পারে যে অর্থ যেটা আসছে সেটা পণবন্ধী অবস্থা থেকে আসছে কিনা, এটা আমরা কিভাবে জানতে পারবো? হ্যাঁ, প্রাইমারিলি এই বিষয়টি শনাক্তকরণ খুবই কঠিন হবে। কোনো কাস্টমারের টিপির সাথে যদি মিসম্যাচ না হয়, তাহলে কোনো অর্থকে প্রথমে পণবন্দি বা অপহরণ বা অবৈধভাবে র্যানসমের মাধ্যমে এটা নেওয়া হলো কিনা এটা বোঝা যাবে। কিন্তু ইমিডিয়েটলি অ্যাডভার্স মিডিয়া বা কোনো ঘটনার সাথে সম্পৃক্ততা যখন পাওয়া যাবে, তখন এই অর্থটা কিন্তু এই ধরনের অপরাধ কিন্তু সম্পৃক্ত অপরাধ হিসাবে গণ্য হবে, এবং এটা যখনই সংগঠিত হবে তখন থেকে এই অপরাধটি এই আপনার সম্পৃক্ত অপরাধ হিসেবে আমরা গণ্য করতে পারি। প্রশ্ন হলো, সকল সম্পৃক্ত অপরাধ ধরাই কি ব্যাংকার বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কাজ কিনা? ব্যাংকার বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের জন্য মানি লন্ডারিং আইন 2012 করা হয়নি। যত কিছু সংস্থার কথা বলা হয়েছে, আইন বিভাগের কথা বলা হয়েছে, বিএফআই এর কথা বলা হয়েছে, যার জন্য যাহা প্রযোজ্য তারা এই আইনটি সেভাবে প্রয়োগ করবেন। তবে প্রত্যেকটি সংস্থা, প্রত্যেকটি রিপোর্টিং অর্গানাইজেশন, আইন প্রয়োগকারী সংস্থা, তারা নিজ নিজ দায়িত্ব পালন করে এবং নিজ নিজ জ্ঞান থেকে এই আইনের অধীনে অপরাধগুলোকে শনাক্ত করে সেভাবে বিবেচনা করবে। এছাড়া খুন, মারাত্মক শারীরিক ক্ষতি ইত্যাদি, নারী ও শিশু পাচার। নারী ও শিশু পাচার অবশ্যই মানি লন্ডারিং অপরাধ, কারণ এর বিনিময়ে একটা বিশেষ অঙ্কের টাকা আদান প্রদান হয়ে থাকে, যে টাকা কোনো হয়তো বৈধ চ্যানেলে হয় না, অবৈধ চ্যানেলে হয়। একইভাবে মানব পাচার একটি বিশেষ অপরাধ, এবং সেটা এই আইনের আওতায় মানি লন্ডারিং অপরাধ বলে গণ্য হবে। চোরা কারবার, দেশীয় বিদেশি মুদ্রার পাচার। দেশীয় বিদেশি মুদ্রার চোরা কারবারটা আমরা জানি, আমরা আগেও বলেছি। চোরা কারবার হচ্ছে এমন একটি কারবার যে সাধারণত এই দেশে কিছু টাকা পয়সা বা পণ্য সামগ্রীর বিনিময়ে আপনি বিপরীত তৃতীয় কোনো দেশে কোনো পণ্য সামগ্রী বা সেবা আপনি আমদানি বা রপ্তানি করছেন, এবং সেটা চোরাই পথে হতে পারে। যেমন ধরুন, আমাদের দেশে সাধারণত চোরাই পথে জেলেরা ট্রলারে মাছ ধরতে যায়, আসার কথা ছিল মাছ, সেখানে মাছের পরিবর্তে যদি সোনা, গয়না বা ট্যাক্স ফাঁকি দেওয়া কোনো পণ্য বাংলাদেশের ভিতরে ওরা শুল্ক কর্মকর্তাদের বা শুল্ক পেরিফেরিকে আহ, কি করে ফাঁকি দিয়ে দেশের অভ্যন্তরে নিয়ে আসে, তাইলে এটাও চোরাচালান হবে। সো চোরাচালানের ব্যাপ্তি অনেক বিশাল। এটা মানি লন্ডারিং আইনে অপরাধ। কর সংক্রান্ত, আপনি স্বেচ্ছায় সজ্ঞানে সরকারকে কর ফাঁকি দিচ্ছেন। এটা আপনার ডাইরেক্ট ইনকামের ট্যাক্স হতে পারে, ব্যবসার ট্যাক্স হতে পারে, বা যে কোনো ভাবে আপনার আয়ের উপরে কর হতে পারে। সেসব কর অথবা ভ্যাট আপনি ফাঁকি দিচ্ছেন, তাইলে এনবিআর বা সংশ্লিষ্ট প্রশাসন আপনাকে প্রকৃত বিবেচনায় এটাকেও সম্পৃক্ত অপরাধ হিসেবে বিবেচনা করে। মেধাস্বত্ব লঙ্ঘন, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। মেধাস্বত্ব বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ধরুন একজন একটা প্যাটেন্ট তৈরি করেছে, একজনের একটা গ্রন্থস্বত্ব রয়েছে, একজনের একটা মিউজিক সত্ত্ব রয়েছে, সেটাকে আপনি নকল করলেন, ডুপ্লিকেট করলেন, বাজারে ছেড়ে দিলেন, আপনি তার আয়টা বিনষ্ট করলেন অথবা নিজে আয় করলেন। এ ধরনের মেধাস্বত্ব লঙ্ঘন। অথবা একজনের একটা পাবলিকেশন যেটা রিসার্চ করেছে, সেটাকে আপনি আপনার নামে চালিয়ে দিলেন। এ ধরনের কাজ মানবতা বিরোধী, এবং এটা মানি লন্ডারিং আইনেও অপরাধ, এবং এটাকে সম্পৃক্ত অপরাধ হিসেবে ধরা হয়েছে। আমরা আগেই বলেছি ভেজাল বা সত্য লঙ্ঘন, কোনো কিছুতে ডুপ্লিকেশন করা, কারো লোগো জাল করা। যেমন আমরা আমাদের দেশে দেখতে পাই অনেক পণ্য, এবং চীনে আমরা দেখতে পাই আপনি যে কোনো প্রোডাক্টে নকল করে ফেলছেন। এই ধরনের আইনকে সম্পৃক্ত অপরাধ হিসেবে গণ্য করা হবে। সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা যৌন নিপীড়ন যেটা, সেটাও আজকাল শাস্তিকে
নিশ্চিত করার জন্য মানি লন্ডারিং এর আইনের আওতায় ফেলা যায়, এবং এটাকে মানি লন্ডারিং আইন 2012 সালের আহ মানি লন্ডারিং আইন 2012-র অধীনে এটা সম্পৃক্ত অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। পুঁজিবাজারে সাধারণত আমাদের দেশে আমরা অহরহ কেলেঙ্কারি দেখতে পাই, এবং এই কেলেঙ্কারি এমন যে এটা দুর্নীতি এবং জালিয়াতি উভয়ের সাথেই সম্পৃক্ত। তাই পুঁজিবাজারের যে কোনো রকম জালিয়াতি, দুর্নীতি ইত্যাদি মানি লন্ডারিং আইনের আওতায় সম্পৃক্ত অপরাধ হিসাবে গণ্য হবে। সংঘবদ্ধ অপরাধ, যেটাকে বলা হয় সিন্ডিকেট ক্রাইম। সিন্ডিকেট ক্রাইম কেমন? যেমন একটা খুন করার জন্য কয়েকজন লোক একটা কমিউনিটি করেছে, সেখানে খুন হয়েছে। তারপরে ধরুন কোনো পণ্যের দাম বাড়িয়ে দেওয়ার জন্য কয়েকজন ব্যবসায়ী বা এই গ্রুপ অফ বিজনেসম্যান এক ধরনের সিন্ডিকেট করছে, যে একজন যা করছে অন্যরা তা ফলো করছে। এটা যদি উদ্ঘাটিত হয় তাইলে এই সিন্ডিকেশন বা এটাকে কিন্তু সংঘবদ্ধ বা অর্গানাইজড ক্রাইম হিসেবে। কারণ এটা ক্রাইম কেন হবে? কারণ আপনি অন্যের অধিকারকে বঞ্চিত করছেন, অধিকারের সাথে প্রতারণা করছেন। সেজন্য সংঘবদ্ধ অপরাধ বা সংঘবদ্ধ অপরাধী দলের অংশগ্রহণকে মানি লন্ডারিং আইনের আওতায় আনা হয়েছে, এবং এটা একটা সম্পৃক্ত অপরাধ। কাউকে ভয়ভীতি প্রদর্শন, ভয়ভীতি প্রদর্শনের মূল উদ্দেশ্য হলো তার কাছ থেকে কোনো স্বার্থ আদায় বা আহ, তার তার কাছ থেকে কোনো সুবিধা আদায়। সো ভয়ভীতিকেও মানি লন্ডারিং আইনে সম্পৃক্ত অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এছাড়া এখানে 28 নম্বরে বলা হয়েছে যে এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে যদি অন্য কোনো অপরাধ মনে হয় যে এই ধরনের বা একই রকম হয়ে থাকে, তাহলে সেগুলোকেও মানি লন্ডারিং অপরাধ হিসাবে গণ্য করতে হবে। এখন বন্ধুরা, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কাজ হবে প্রকৃত টিপি, কেওয়াইসি, সিডিডি, ইডিডি সম্পন্ন করা যথাযথভাবে, এবং প্রত্যেকটা কাস্টমারের সময় সময় হালনাগাদ তথ্য সংগ্রহ করা, যে এই সম্পৃক্ত অপরাধগুলোর সাথে তারা সংশ্লিষ্ট কিনা। যদি এই ধরনের শনাক্ত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা ব্যাংক কর্তৃক শনাক্ত করা সম্ভব হয়, তাহলে এটা সকলের জন্যই উপকার, এবং রিপোর্টিং অথরিটি এটা সহজেই শনাক্ত করে খুব দ্রুত অপরাধীকে শাস্তির আওতায় আনতে। আবার অনেক সময় রিয়াক্টিভ বেসিসে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে রিপোর্ট চাওয়া হয়। এতে ধরে নেওয়া হয় যে আইন শৃঙ্খলা বাহিনী বা সংশ্লিষ্ট যেসব তদারকি সংস্থা আছে, তারা এই ধরনের অপরাধগুলোকে চিহ্নিত করতে পেরেছে। যেমন দুর্নীতি দমন কমিশন, এনবিআর, তারপরে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা এফআই, বাংলাদেশ বিএফআইইউ, তারা এটা শনাক্ত করেছে। অথবা ইন্টারন্যাশনাল কোয়েরির মাধ্যমে দেখা গেছে যে যে কোনো ব্যক্তি এই ধরনের কোনো অপরাধ সংগঠন করেছে। সো আমি আশা করছি আমরা আজকে যেটুকু আলোচনা করলাম তা থেকে আমরা মানি লন্ডারিং আইন 2012 এর অধীনে সম্পৃক্ত অপরাধ গুলো কি কি, যে প্রেডিকেট অফেন্স, সেগুলো সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে পেরেছি। আশা করি আমরা যারা এটার ব্যবহারকারী, এ বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি থাকবে, এবং এ বিষয়ে আমরা আরো গভীর পর্যালোচনা করে যাতে করে কোনোভাবেই মানি লন্ডারিং সম্পন্ন না হতে পারে সে বিষয়ে আমরা সজাগ দৃষ্টি রাখি। ধন্যবাদ।